পিঙ্কফ্লাই অডিও ম্যানিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলার ভিন্ন স্বাদের গল্পের ডালি সাজিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। শুনতে থাকুন সুচরিতা ধরের অনুপমা দ্য মিস্ট্রি। সকাল থেকে প্রবল বৃষ্টির পর আকাশ এখনো কালো করে মেঘ করে আছে, আর তার সাথে প্রচণ্ড হিমেল হাওয়া। জবা গাছটা প্রচণ্ড চেষ্টা করেও যেন স্থির থাকতে পারছে না। হাওয়ার দাপট তাকে উপড়ে ফেলার দৃঢ় প্রতিজ্ঞা করেছে যেন। চায়ের কাপ হাতে দিয়ে জানলার বাইরে তাকিয়েছিল মধ্য-50-এর নিখিল রায়। পেশায় বেসরকারি কর্মচারী। স্ত্রী মালা ও পুত্র নির্মাল্যকে নিয়ে নিজের পৈতৃক বাড়ি মুর্শিদাবাদেই থাকে। স্ত্রী মালা গৃহবধূ, আর পুত্র নির্মাল্য কলেজে পড়ে। সকালে উঠে বাজার যাওয়া, বাড়ি ফিরে নাকে মুখে দুটো গুজে অফিস যাওয়া, বাড়ি এসে গল্পের বই পড়া, এই হলো নিখিলের জীবন। তবে আজকের দিনটা একটু আলাদা। আজ আকাশের মতো নিখিলের মনটাও ভার হয়ে আছে সকাল থেকে। অতিরিক্ত বৃষ্টির জন্য অফিসও যাওয়া হয়নি আজ, তাই একটা বই আর এক কাপ চা নিয়ে জানলার ধারে বসে আছে সে। আর ভাবতে থাকলো, বাবা গত হয়েছেন বছর 15 হলো, আর মা তারও আগে। ছেলের বউয়ের মুখ তার মা দেখে যেতে পারেনি। সময়ের অনেকটা বেশি আগে উনি চলে গেছেন, আর বাবা হঠাৎ করেই ঘুমের মধ্যেই চলে গেলেন। মা বাবার ইচ্ছে নিখিল পূরণ করতে পারেনি। একে ওকে ধরে যে বেসরকারি অফিসে কাজটা পেয়েছিল, তাতে টেনে টুনে সংসার চলার বেশি আর কিছুই হতো না। কি গো, কি ভাবছো তখন থেকে? মালার ডাকে ভাবনায় ছেদ পড়ল নিখিলের। হ্যাঁ, কই কিছু না তো। কিছু না বললেই হলো? তখন থেকে দেখছি এক মনে কি যেন ভেবে যাচ্ছ। মালার এই এক দোষ বা গুণ, নিখিলকে নিয়ে সে একটু বেশি ভাবে। কোনো কোনো সময় কিছু না বললেও এই ব্যাপারটা বেশি অপছন্দ করে নিখিল। কিছু ভাবছি না গো, আমি কিচ্ছু না। আসলে বৃষ্টির জন্য আজ অফিসটা যাওয়া হলো না। অনেকগুলো কাজ ছিল আজ অফিসে, সেগুলো হলো না, তাই একটু আর কি। ও তাই বলো? হঠাৎ তার মনে পড়ে গেল সোহিনীর কথা। সেদিনও এরকম কালো মেঘে ঢেকেছিল আকাশ। হঠাৎ হঠাৎ বৃষ্টি নামছিল। রোজকার মতো অফিস থেকে ফেরার অটো ধরবে বলে দাঁড়িয়েছিল নিখিল। অফিসের ব্যাগটা মাথার উপর ধরেছিল, যদিও তাতে বাঁধ মানছিল না বৃষ্টির জল। নিজের নিয়মে ভিজিয়ে দিচ্ছিল নিখিলকে। হঠাৎ চোখ পড়েছিল রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। একটা বেঞ্চের উপর বসেছিল। মুষলধারে বৃষ্টি তাকে ভিজিয়ে দিয়েছিল, তবুও যেন কোনো ভ্রুক্ষেপ নেই। এক মনে শূন্যে তাকিয়েছিল। চোখ আটকে গিয়েছিল নিখিলের। মধ্য-50-এও যেন বসন্তের ডাক দিয়েছিল মন। সত্যি তো, মুগ্ধ হওয়ার কি কোনো বয়স হয়? চোখে চোখ পড়তেই ইতস্তত হয়ে পড়েছিল নিখিল। এই শুরু। তারপর রোজ একই জায়গায় বসে থাকতে দেখত মেয়েটিকে। সুখী সংসারে নিখিল একবার হলেও তাকিয়ে ফেলত অজানা মেয়েটির দিকে। তারপর একদিন মেয়েটি নিজে এসেই পরিচয় দিল। ওর নাম সোহিনী। এখানে ওর মামা বাড়ি। কিছুদিনের জন্য বেড়াতে এসেছে। আসার পর থেকে এই খোলা জায়গাটা খুব ভালো লেগে গেছে তার, তাই রোজ বিকেলে এখানে এসে বসে সে। এক অসমবয়সী বন্ধুত্ব গড়ে উঠেছিল তাদের মধ্যেই। নিখিল ভাবছে, আজও কি সোহিনী সেদিনের মতোই ভিজছে, নাকি বৃষ্টির জন্য সেও আজ আসেনি। মালার সাথে ঠিক কথাকথিত প্রেম হয়নি নিখিলের। বাবার বন্ধুর মেয়ে মালাকে প্রথমবার দেখেই মন উতলা হয়েছিল এমনটাও নয়। বাবার কথাতে কয়েকদিন বাড়ির বাইরে ঘণ্টাখানিক সময় কাটিয়েছিল। তাতে যা বুঝেছিল, পুরো দস্তুর সংসারই হতে চায় মালা। অবাধ্য প্রেমিকার কোনো লক্ষণই নেই তার মধ্যে, তবু নিখিল না করতে পারেনি। বিয়েটা হয়েছিল মালার সাথে।
বিয়ের পর থেকেই মালার বেশি সংসারী মনোভাব, সব বিষয়ে অতিরিক্ত চিন্তা নিখিলকে নিয়ে সবসময় ব্যস্ত থাকা এক প্রকার অপছন্দই ছিল নিখিলের। সে তো একটা মানুষ, একটা নিজস্ব সত্তা, নিজস্ব জীবন আছে তার, কিন্তু মালা সেটা মানতে নারাজ। তাই সময়ের সাথে মানিয়ে নিয়েছিল নিখিল। তারপর ওদের দুজনের মাঝে এলো নির্মাল্য। সব দায়িত্ব কর্তব্যর মাঝে নিজেকেই হারিয়ে ফেলেছিল সে। এত বছর পর সোহিনীর সাথে পরিচয় হয়ে আবার যেন নিজেকে একটু একটু করে খুঁজে পাচ্ছিল নিখিল। সোহিনীর বয়স 20-21 হবে, প্রায় নির্মাল্যর বয়সী। অপূর্ব সুন্দরী বলা চলে না তাকে। কামদেবের রতির মতো নয় সে, বরং সে যেন মা সরস্বতীর শুভ্র বস্ত্র। কথায় কথায় নিখিল জানতে পেরেছিল সোহিনীর মা বাবা তার জন্য ছেলে দেখছে, কিন্তু সে এখন বিয়ে করতে চায় না। যদিও বিয়ে না করার যথার্থ কোনো কারণ সোহিনী কিছুই বলেনি, নিখিলও জোর করে কিছু জিজ্ঞেস করেনি। পরের দিন আকাশ পরিষ্কার। নিখিল অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। এখন যেন একটু বেশি পরিপাটি হয়ে অফিস যায় নিখিল। যদিও এই ব্যাপারটা মালার চোখ এড়ায়নি, তবে নিখিলের গম্ভীর মুখের দিকে তাকিয়ে কিছু বলবে বলেও আর বলে না মালা। সারাদিন অফিস করে এখন আর ক্লান্ত লাগে না নিখিলের। সোহিনীর সাথে কথা বলে যেন সারা দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আজ এত দেরি করলে যে? কি করব বলো, অফিসের প্রচুর কাজ ছিল। তুমি এই যে রোজ দেরি করে বাড়ি ফেরো, তোমার স্ত্রী প্রশ্ন করে না? না, প্রশ্ন করবে কেন? আর প্রশ্ন করলে বলবো আমি একটা মিষ্টি মেয়ের সাথে কথা বলছিলাম। মৃদু হাসে সোহিনী। একটা কথা যে নিখিলের মাথায় আসে না ঠিক না। প্রত্যেকদিন বাড়ি ফিরে এসে ভাবে সে কি কোনো ভুল কাজ করছে, তার স্ত্রী আছে, ছেলে আছে, আবার পরক্ষণে ভাবে কাউকে ভালো লাগা কি অন্যায়? বয়স বাধা দিলেও চোখের কি দোষ? নিতান্তই সরল মুগ্ধতা নয়, বরং জটিল ভালো লাগার জালে জড়িয়ে গেল নিখিল। নির্মাল্য বরাবরই পড়াশোনায় ভালো। স্কুলে প্রায় প্রতিবারই সে প্রথম হয়ে এসেছে। এখন সবে কলেজে উঠেছে। বাবার মতো স্বভাব তার নয়, সে উচ্চাকাঙ্ক্ষী। বেশ কিছুদিন হলো তিলোত্তমার সাথে পরিচয় হয়েছে তার। তিলোত্তমার বয়স ঠিক আন্দাজ করা যায় না, তবে নির্মাল্যর থেকে অনেকটাই বড়। কলেজের পিছন দিকে একটি একতলা বাড়িতে একাই থাকে সে। সদ্য স্নাতা তিলোত্তমাকে প্রথমবার দেখি কেমন যেন হলো নির্মাল্যর। তারপর কিছুদিন দেখা দেখির পর্ব চলতে থাকলো। সাহস করে পৌঁছে গেল একদিন তিলোত্তমার বাড়িতে। সদ্য স্নান সেরে সবে ঘরের দিকে যাচ্ছিল সে। তিলোত্তমা উন্মুক্ত কোমরে বিন্দু বিন্দু জলগুলো যেন স্বাগত জানাচ্ছে নির্মাল্যকে। এ কি, বাইরে কেন? ভেতরে এসো। না, মানে ঠিক আছে। তা বললে কি হয়? ভেতরে এসো। ঘরের ভেতরে গেল নির্মাল্য। পরিপাটি করে গোছানো ঘর, একপাশে বড় একটা আয়না। তিলোত্তমা গামছায় জড়িয়ে রাখা চুলটা খুলে মুছতে থাকলো। নির্মাল্য যেন অবশ হয়ে পড়েছে। দৃষ্টি ফেরাতে পারছে না সে কিছুতেই। ভিজে গায়ে শাড়িটা লিপটে আছে, শরীরের ভাঁজগুলো স্পষ্ট। এই শহরেই থাকো বুঝি? তিলোত্তমার কথাতে নির্মাল্য বাস্তবে ফিরে এলো। নিজেকে একটু সামলে সে উত্তর দিল, হ্যাঁ, এখানেই। আপনি? আমিও। আপনি এখানে একাই থাকেন? একা কই, এই যে তুমি আছো। কথাটা বলেই বেশ জোরে হেসে উঠল তিলোত্তমা। নির্মাল্য কামাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে। আমাকে ভালোবাসবে নিখিল? আমাকে কেউ ভালোবাসে না জানো। সোহিনীর কথা শুনে চমকিয়ে উঠল নিখিল। এ কি বলছে সোহিনী? এটা কি বলছো তুমি? এ হয় না, এই অসমবয়সী সম্পর্ক হয় না। তাছাড়া আমার স্ত্রী আছে, ছেলে আছে। তুমি প্রায় আমার ছেলেরই বয়সী। তাতে কি, ভালোবাসতে কি এত কিছু ভাবার
সত্যিই প্রয়োজন হয়? নিখিলের হাতটা শক্ত করে ধরল সোহিনী। নিখিলেরও যেন কেমন অবশ লাগছে। বাড়ি ফেরার পর থেকেই নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে নিখিলের। মালা তো তাকে ছাড়া কিছুই ভাবতে পারে না। এতগুলো বছর নিখিলের যত্নের কোনো ত্রুটি রাখেনি সে, কিন্তু সেই নিখিলই কিনা মালাকে ঠকাচ্ছে। কিন্তু সোহিনীকে কিছুতেই মাথা থেকে বের করতে পারছে না নিখিল। স্বল্প পরিচিতা সোহিনী যেন আষ্টে পৃষ্ঠে ধরে ফেলেছে নিখিলকে। অনেকবার ভাবল নিখিল আর সে সোহিনীর কাছে যাবে না, মালাকে সে ঠকাতে পারবে না কিছুতেই। কিন্তু অফিস যাওয়ার পর থেকেই এক অজানা আকর্ষণ অনুভব করলো নিখিল। প্রতিদিনের মতো সেই রাস্তাটায় এসে দাঁড়ালো নিখিল। দেখল সোহিনী দাঁড়িয়ে আছে। নিখিল এগিয়ে গেল তার দিকে। চলো। কোথায় যাব? আহা, চলোই না। সোহিনী নিখিলের হাত ধরে টেনে নিয়ে চলল। নিখিল যেন বিভোর, সেও চলল সোহিনীর সাথে। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা বাড়ির সামনে এসে থামল সোহিনী। এটাই আমার মামার বাড়ি, চলো ভিতরে চলো। না, মানে ভেতরে যাব কেন? চলো, সব বলছি। ওরা দুজনে ভেতরে গেল। আজ বাড়িতে কেউ নেই, তাই আজকে তুমি আমি অনেকটা সময় একসাথে কাটাবো। নিখিল কিছু বলতে গিয়েও বলতে পারল না। সোহিনী এগিয়ে এলো তার দিকে, জড়িয়ে ধরে নিল নিখিলকে। সব বলে নিখিলও জড়িয়ে ধরল সোহিনীকে। নিখিলের শরীরের প্রতিটা শিরা উপশিরা কেঁপে উঠল। শরীরের ভেতরে তীব্র উষ্ণতা অনুভব করলো সে। এক অদ্ভুত মায়াময় পরিবেশ তৈরি হয়েছে ঘরের ভেতর। স্থান কাল পাত্র ভুলে সোহিনীকে নিয়ে মেতে উঠল কামের খেলায়। সোহিনীর শরীরের প্রতিটা পর্ব উপভোগ করল সে। সোহিনী যেন নিখিলকে উপভোগ করতে নিজের শরীরটাকে দিয়েছে। কিছুক্ষণ পর নির্বস্ত্র দুটো শরীর একে অপরের সাথে লিপ্টে আছে। নিখিলের ঘোর কাটল, চোখটা জ্বালা করছে বড্ড। তাড়াহুড়ো করে জামা কাপড় পরে নিল সে। সোহিনী শুয়েই থাকলো। এক মুহূর্ত আর সেখানে থাকলো না সে, বেরিয়ে পড়ল। কিন্তু এ কি, এত অন্ধকার কেন? হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 1টা বেজে গেছে। অফিস থেকে বেরিয়ে হাত ঘড়িতে দেখেছিল 5:30। এতক্ষণ সময় কাটিয়ে ফেলেছে নিখিল। মাথাটা বড্ড ভার লাগছে নিখিলের। এত রাতে তো কোনো অটোও পাবে না। দ্রুত পা চালালে রাস্তায় কয়েকটা কুকুর ছাড়া আর কোনো জনপ্রাণী নেই। অনেকক্ষণ হাঁটার পর বাড়ির সামনে এসে দাঁড়ালো নিখিল। বাড়িতে ঢুকতেই দেখলো মালা আর নির্মাল্য বসে আছে। কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে মালার। নির্মাল্যর মুখেও দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। কোথায় গিয়েছিলে? কোথায় ছিলে এতক্ষণ? বাবা, তুমি কোথায় ছিলে? নিখিল কোনো উত্তর দিতে পারল না। বড্ড ক্লান্ত লাগছে তার। চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ল সে। কিছুক্ষণের মধ্যেই চোখের পাতা ভারী হয়ে ঘুম নেমে এলো নিখিলের চোখে। আমার কাছে আবার ফিরে আসবে তো? আমি জানি তুমি নিশ্চয়ই আসবে। দরপর করে উঠে বসল নিখিল। আবার সেই ভয়ঙ্কর স্বপ্নটা দেখছে সে। 30 বছর আগের সেই ভয়ঙ্কর রাতের পর থেকেই প্রায় এই স্বপ্নটা দেখে এসেছে নিখিল। অনুপমা, যার নাম কোনো দিনও নিখিল নেয় না, যার কথা শত চেষ্টাতেও ভুলতে পারেনি সে। পরদিন সকালে উঠে নির্মাল্য দেখল নিখিল অঘোরে ঘুমোচ্ছে। তাই আর তাকে না ডেকেই কলেজে বেরিয়ে পড়ল। মাকে কিছু বলার সাহস পেল না। কাল রাতেই নিখিল ঘুমিয়ে পড়ার পর মালা নিখিলের গা থেকে জুঁই ফুলের যে গন্ধটা পেয়েছে তাতে তার যে কী ধরনের ধারণা হয়েছে সেটা নির্মাল্য বিলক্ষণ বুঝতে পেরেছে। কলেজ নির্মাল্য যাবে না, সে যাবে তিলোত্তমার কাছে। তাকে
একবার কাছে পাওয়ার আশায়। নিখিলের ঘুমটা ভাঙল অনেক বেলায়, তাই আর আজ অফিস যাওয়া হয়নি তার। শরীরটাও কেমন জ্বর জ্বর করছে। কাল রাতের কিছুই যেন তার মনে নেই, এমন একটা ভাব করে নিখিল মালাকে জিজ্ঞেস করলো। নিরূপ কলেজ চলে গেছে? মালা কোনো উত্তর দিল না। নিখিল ভয় পেয়ে গেল। মালা কি তাহলে সব কিছু জেনে গেছে? কিন্তু জানলই বা কী করে? আর কোনো কথা না বলে স্নান করতে চলে গেল সে। স্নানে গিয়ে গায়ে জল ঢালতেই তার শরীরটা কেমন জ্বালা করে উঠল নিখিলের। এ কি, পুরো শরীরের বিভিন্ন জায়গায় কেমন রক্ত জমে আছে। লোহার পেরেক ফুটলে যেমন হয়। কিছু বুঝতে পারল না নিখিল, তবে মনে মনে ঠিক করলো ওই রাস্তা দিয়ে আর অফিস থেকে ফিরবে না। সে মালাকে ঠকিয়েছে, মালার বিশ্বাস নষ্ট করেছে সে। সারাদিন বাড়িতেই কাটালো নিখিল। গায়ে বেশ ভালোই জ্বর, তার উপর শরীরের বিভিন্ন জায়গায় যে ক্ষতগুলো হয়েছে সেগুলোর ব্যথা। সারাদিন মালা একটাও কথা বলেনি। সময় মতো খাবার নিখিলের ঘরে দিয়ে এসেছে। শরীরটা ভালো নেই, কাজেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল নিখিল। আজ সে একাই শুয়েছে। মালা একবারের জন্য পাও দেয়নি নিখিলের ঘরে। ঘুমের মধ্যে বীভৎস এক স্বপ্ন দেখল সে। সে দেখল একজন উলঙ্গ নারী এক মৃত পুরুষের সাথে মিলিত হওয়ার চেষ্টা করছে। ঘুমটা ভাঙতেই গা ঘিন ঘিন করে উঠল, পুরো শরীর ঘেমে গেছে। ঘাড় ঘুরিয়ে জল নিতে গিয়ে মনে হলো কেউ যেন এক ঝটকায় সেখান থেকে সরে গেল। ভয় পেয়ে গেল নিখিল, চিৎকার করে উঠল। নিখিলের চিৎকারে মালা ছুটে এলো। মালা যতই রাগ করুক, নিখিল তার স্বামী, সে ভালোবাসে নিখিলকে। তার স্বপ্নের কথা মালাকে কিছুই বলতে পারল না, শুধু কি কারণে সে ভয় পেয়েছে সেটুকুই বলল। কিছুক্ষণ বসে থাকার পর মালা নিখিলের কাছেই শুয়ে পড়ল। নিখিল যেন শান্তি পেল। সে মালার মুখে মাথা গুজে শিশুর মতো শুয়ে পড়ল। রাতে আর কোনো সমস্যা হলো না। সকালে উঠে নিখিল দেখল জ্বরটা আর নেই। তাছাড়া গতকাল সে অফিস যায়নি, তাই আজ অফিস যেতেই হবে। মালা আজ একটু নরম হয়েছে কালকের থেকে। অফিস চলে গেল নিখিল। বেলা 2:30 নাগাদ অফিসের ফোনে নিখিলের নামে একটা ফোন এলো। হ্যালো, নিখিল রায় বলছেন? হ্যাঁ বলছি। আমরা থানা থেকে বলছি। নির্মাল্য রায় আপনার ছেলে তো? হ্যাঁ আমার ছেলে। কেন, কি হয়েছে? কি করেছে আমার ছেলে? ওপার থেকে পুলিশ অফিসারটি কিছুক্ষণ থেমে তারপর বলল, মিস্টার রায়, আপনার ছেলে খুন হয়েছে। ওর কলেজের কাছেই একটা বাড়িতে লাশটা পাওয়া গেছে। আপনি শীঘ্রই আসুন। ফোনের রিসিভারটা হাত থেকে পড়ে গেল নিখিলের। চোখ দুটো যেন অন্ধকার হয়ে আসছে। নির্মাল্য, তার একমাত্র সন্তান, সে আর নেই। গতকাল সন্ধ্যেতে নিখিলের সাথে শেষবার দেখা হয়েছিল নির্মাল্যর। সে বলেছিল কোনো এক বন্ধুর বাড়িতেই পড়তে যাচ্ছে, সারা রাত জেগে পড়াশুনো করবে, তাই নিখিল আর বাধা দেয়নি। পুলিশের বলে দেওয়া ঠিকানায় এলো নিখিল। অনেক লোক ভিড় করে আছে। আস্তে আস্তেই ভেতরে গেল সে। নির্মাল্যর শরীরটা মাটিতে পড়ে আছে, সাদা চাদর দিয়ে ঢাকা। এবার সে দেখল এক কোণায় মালা বসে আছে, সাদা চাদরে মোড়ানো, তার সন্তানের মৃতদেহের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে। এক ফোঁটা জল নেই তার চোখে, শোকে পাথর হয়ে গেছে সে। খুন হয়েছে, তাই নির্মাল্যর শরীরের পোস্টমর্টম করতে পাঠানো হলো। পোস্টমর্টম রিপোর্ট হাতে নিয়ে নিখিল হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। রিপোর্টে এসেছে আকস্মিক উত্তেজনায় মৃত্যু হয়েছে তার, এবং মৃত্যুর পর তার শরীরের সাথে বলপূর্বক যৌন সঙ্গম করার চেষ্টা করা হয়েছে। গতকাল রাতের সেই বীভৎস স্বপ্নটা মনে পড়ে গেল নিখিলের। আর ওই ছায়াটা কি ছিল? তাহলে কি
তাহলে কি অনুপমা ফিরে এলো? নির্মাল্য শরীরে সৎকার হলো। বাবা হয়ে ছেলে চিতায় আগুন দিল নিখিল। মালার কোনো জ্ঞান নেই, সে যেন একরকম জীবিত লাশ। মিস্টার রায়, আপনার ছেলে ওই ফাঁকা বাড়িতে কেন গিয়েছিল বলতে পারবেন? নিখিলকে প্রশ্ন করলো অফিসার সামন্ত। আমি কিছুই জানি না অফিসার, কিচ্ছু জানি না। নীরু বলেছিল ও ও বন্ধুর বাড়ি পড়াশোনা করতে যাচ্ছে। ওর কি কোনো বিশেষ শত্রু ছিল? অফিসার, ছেলে মানুষ, কলেজে পড়ে, এমন কে শত্রু থাকবে ওর যে ওকে খুন করতে পারে? আর যেটা বলছিলাম সেটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে যা এসেছে সেই অনুযায়ী। অফিসার সামন্তকে থামিয়ে নিজেই বলল নিখিল। হ্যাঁ জানি অফিসার, জানি। অফিসার সামন্ত চলে যেতেই নিজের ঘরে চলে গেল নিখিল। গতকাল রাতের স্বপ্ন, ওই ছায়ামূর্তি, ফাঁকা বাড়িতে নির্মল্যর খুন, সব কেমন যেন গিয়ে গুলিয়ে যেতে লাগলো তার। নির্মাল্য বেশ কিছুদিন হলো তিলোত্তমার বাড়িতে যায়। ঠিক ভালোবাসার আশা নয়, নির্মাল্য চায় তিলোত্তমাকে কাছে পেতে। আসতে পারি? আমার কাছে আসতে বুঝি জিজ্ঞাসা করতে হয়? ঘরের ভেতরে ঢুকলো নির্মাল্য। আজ তার মনটা খুব অস্থির। সে কবে থেকেই এই সুযোগের অপেক্ষায় ছিল। সে তিলোত্তমা ধরা দিয়েও যেন ধরা দিচ্ছিল না নির্মাল্যর কাছে। কিছুক্ষণ পর নির্মাল্য জিজ্ঞেস করলো, তুমি কি এখানে একাই থাকো? তিলোত্তমা আবারও বলল, ওমা, একা থাকবো কেন, এই তো তুমি আছো। কথাটা বলেই খিলখিলিয়ে হেসে উঠল তিলোত্তমা। হ্যাঁ গো, আমি একাই থাকি। বছর দুয়েক হলো আমার স্বামী মারা গেছে। কিছুদিন শ্বশুর বাড়িতে ছিলাম, তবে দেওর আর শ্বশুরের অমানসিক অত্যাচার সহ্য করতে পারলাম না। একদিন ভোর রাতে সেখান থেকে পালিয়ে এলাম। এক পূর্ব পরিচিত বন্ধুর দয়ায় থাকার জন্য এই বাড়িটা পেলাম। সাথে যেটুকু টাকা আর গয়না আনতে পেরেছিলাম তাই দিয়েই চলছে কোনো রকমে। নির্মাল্য হা করে তাকিয়ে থাকলো তিলোত্তমার দিকে। তিলোত্তমার স্বাস্থ্যবতী, যৌবন ফেটে পড়ছে তার শরীরে। শাড়ির সরু আঁচল তার শরীরের পর্বতের মাঝখান দিয়ে নদীর মতো বয়ে যাচ্ছে। পেটের বেশ কিছুটা অংশ উন্মুক্ত, গভীর খাদের মতো নাভি যেন টানছে নির্মাল্যকে। নিজেকে সামলাতে পারল না নির্মাল্য, ঝাঁপিয়ে পড়ল তিলোত্তমার উপর। না, তিলোত্তমা বাধা দিল না। সেও যেন অপেক্ষা করছিল এই মুহূর্তটার জন্য। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল নির্মাল্যকে। ততক্ষণে নির্মাল্য টেনে খুলে ফেলেছে তিলোত্তমার বস্ত্র। তার গভীর বক্ষ যুগলে মাথা গুজে শরীরের আস্বাদ নিচ্ছে সে। হঠাৎ মাটিতে পড়ে গেল নির্মাল্য। দেহে তার প্রাণ নেই, তার সবটুকু প্রাণ শক্তি তিলোত্তমা টেনে নিল। সে এখন আরো শক্তিশালী। এবার শুরু হলো আসল ক্রিয়া। নির্মাল্যর প্রাণহীন শরীরটা বস্ত্রহীন করল সে। তার উপর উলঙ্গ হয়ে মন্ত্র উচ্চারণ শুরু করলো। আস্তে আস্তে নিথর শরীরটাতে কাম সৃষ্টি হলো। তার সাথে বলপূর্বক মিলিত হলো তিলোত্তমা। বদলা নিয়েছে সে, 30 বছর আগের বদলা। 30 বছর ধরে সে নতুন করে একটু একটু করে শক্তি সঞ্চয় করছে। ঘুমটা ভেঙে গেল নিখিলের। ধর্মড়িয়ে উঠে বসল সে। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল? না, স্বপ্ন নয়। অনুপমা কি সত্যিই ফিরে এসেছে? প্রতিশোধ নিয়েছে সে নির্মাল্যকে হত্যা করে। পাশে মালা ঘুমোচ্ছে, তাকে ডাকতে গিয়েও ডাকল না নিখিল। হঠাৎ তার খেয়াল হলো তার শরীরের ক্ষতগুলোর কথা। ভালো করে তাকিয়ে দেখল, না, কোথাও কোনো ক্ষত নেই। আর ঘুম আসলো না। একমাত্র সন্তানের মৃত্যু শোক। কোন ভুলে
তাকে প্রাণ হারাতে হলো। বাইরে এসে চেয়ারে বসে এসব ভাবতে থাকলো নিখিল। সে ভাবল, হয়তো তারই পাপের শাস্তি পেল নির্মাল্য। সত্যি তো তাই। নিখিল তো স্বামী হয়ে মালাকে ঠকিয়েছে, বাবা হয়ে নির্মাল্যকে ঠকিয়েছে। সোহিনীর সাথে যে সম্পর্কটা নিখিলের হয়েছিল সেটাকে অবৈধ সম্পর্কই বলা চলে। সোহিনীর মধ্যে কেমন যেন একটা সম্মোহিনী ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়েই সে নিখিলকে কাছে টেনেছিল। নিখিল উঠে দাঁড়ালো, নিজেকে শক্ত করে বলল সে এর শেষ দেখে ছাড়বে। 30 বছর আগের নিখিলের সাহস তার শিরা উপশিরা বেয়ে তীব্র গতিতে ছুটতে শুরু করলো। সকাল হতে সে অঘোরতান্ত্রিকের সাথে দেখা করতে বেরিয়ে গেল। অঘোরতান্ত্রিক অনেক উচ্চমার্গের তান্ত্রিক, অসীম ক্ষমতা লোকটার, ভণ্ড বা টাকা পয়সার লোভী নন। তবে অঘোরতান্ত্রিক সহজে কারোর সাথে দেখা করেন না। তবে নিখিলের অফিসের তাপসবাবু অঘোরতান্ত্রিককে ঈশ্বর জ্ঞানে পুজো করেন। ওনার কাছে তাপসবাবুর নিত্য যাতায়াত। তার কাছেই প্রথমেই অঘোরতান্ত্রিকের নাম সে শুনেছে। নিখিল প্রথমে তাপসবাবুর বাড়িতেই গেল। তাপসবাবু অফিসে বেরোনোর জন্য তৈরি হচ্ছিল। আরে নিখিল, তুমি এই সময়? হ্যাঁ তাপসদা, খুব বিপদে পড়েছি, আপনার সাহায্য খুব প্রয়োজন। নির্মাল্যর মৃত্যুর খবর সবাই জানে, কিন্তু আবার কি বিপদ? কি কি বিপদ বলো তো? আর আমি বা কি সাহায্য করতে পারি? একটু থেমে বলল নিখিল। আপনার মনে আছে আপনি আমাকে অঘোরতান্ত্রিকের মাহাত্ম্যের কথা, মানে আপনি একবার আমাকে নিয়ে যেতে পারবেন? দয়া করে না বলবেন না। আচ্ছা বেশ, তবে উনি সূর্যাস্তের আগে কারোর সাথে দেখা করেন না। তুমি সূর্যাস্তের পর আমার বাড়ি চলে আসবে, আমি নিয়ে যাব। নিখিল প্রায় ফাঁকা রাস্তা ধরেই হেঁটে বাড়ি ফিরছে। অফিসের সময় তাই ভিড় রাস্তা ধরেনি সে, আনমনে হাঁটছে নিখিল। হঠাৎ তীব্র গতিতে একটা নিয়ন্ত্রণহীন গাড়ি প্রায় নিখিলের গা ঘেঁষে বেরিয়ে গেল। পাশে কিছুটা দূরে ছিটকে পড়ল নিখিল। তাহলে কি কেউ বাধা দিচ্ছে নিখিলকে? কেউ কি চাইছে না নিখিল অঘোরতান্ত্রিকের কাছে যাক? হাতের কনুইটা বেশ কিছুটা ছড়ে গেছে নিখিলের, রক্ত পড়ছে। কোনো রকমে বাড়ি ফিরল সে। মালা এখন বেশিরভাগ সময় শুয়ে থাকে। পুত্রশোকের আঘাতটা সে সহ্য করতে পারেনি, অসুস্থ হয়ে পড়েছে। সারাদিন একটু স্বস্তি করে বসতে পারল না নিখিল। সূর্যাস্তের অপেক্ষা করতে থাকল। সন্ধ্যার পর নিখিল আর তাপসবাবু গেল অঘোরতান্ত্রিকের কাছে। বড় বড় রাস্তা পেরিয়ে সরু গলি, দুই দিকে ভাগ হয়ে গেছে। ডান দিকের গলিতে ঢুকলেন তাপসবাবু, আর ওনাকে অনুসরণ করে নিখিল। খুব সংকীর্ণ গলি, দুটো মানুষ পাশাপাশি যাওয়ার উপযুক্ত নয়। ল্যাম্পপোস্টের আলোর সাথে যেন এই গলিটার শত্রুতা আছে। এক ফোঁটা আলো এসে পড়েনি গলিতে। তাপসবাবুর পেছনেই নিখিল। হঠাৎ নিখিলের মনে হলো কেউ যেন তার কানের কাছে ফিসফিসিয়ে কিছু বলে বেরিয়ে গেল। চমকে দাঁড়িয়ে পড়ল নিখিল। নিখিল তাপসবাবুকে কিচ্ছু বলল না। কিছু দূরে এগিয়েই তাপসবাবু একটি দোতলা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। বাড়িটা যে খুব পুরনো সেটা বাড়ির গা থেকে খসে পড়া পলেস্তরা দেখেই বোঝা যাচ্ছে। কোথাও কোথাও ইটগুলো দাঁত বার করা। ইটগুলো দেখে মনে হচ্ছে বাড়িটা নিখিলকে দেখে হাসছে। বাড়ির সামনে একটা ছোট্ট বাল্ব জ্বলছে। বাল্বের আলোতে বাড়িটাকে রহস্যপুরী মনে হচ্ছে। তাপসবাবু দরজায় টোকা দিলেন। সাথে সাথেই ভেতর থেকে আওয়াজ এলো, কে? আমি তাপস, দরজা খোলো। দরজা খুলে গেল। একজন যুবক দরজা খুলে বেশ হাসি মুখেই বলল, আরে তাপসবাবু যে, আসুন আসুন। তাপসবাবু নিখিলকে দেখিয়ে বললেন, গোরা, এই হলো নিখিল, আমার ভাইয়ের মতো, বাবার সাথে দেখা করতে এসেছে। আচ্ছা, আপনারা বসুন, আমি বাবাকে বলছি। ছেলেটি ভিতরে চলে গেল।
তাপসবাবু নিখিলকে বললেন, এই হলো গোড়া, বাবার কাছেই থাকে। বাবা বলেছিলেন কোনো এক শ্মশানে উনি যজ্ঞ করেছিলেন। সেই সময় একটা শিয়াল একটি শিশুকে নিয়ে পালাচ্ছিল। বাবা যজ্ঞের কাঠ শিয়ালটার দিকে ছুঁড়ে মারতেই শিয়ালটা অদৃশ্য হয়ে গেছিল, আর শিশুটিকে বাবা নিজের কাছেই রেখেছিলেন। এই হলো সেই শিশু গোড়া। শিয়ালটা নাকি সাক্ষাৎ শয়তানের দূত ছিল। তাপসবাবুর কথা শেষ হতেই গোড়া এসে বলল, বাবা আপনাদের ভেতরে ডাকলেন, আপনারা ভেতরে যান। ভেতরে যেতেই নিখিল দেখল একটা বিরাট ঘর। ঘরের ভেতরে কোনো আসবাবপত্র নেই, একেবারে লাল কাপড়ে মোড়ানো কিছু জিনিস রয়েছে। ধূপের গন্ধে ভরে আছে ঘর। মাঝখানে বসে আছেন অঘোরতান্ত্রিক। পেশিবহুল শরীর, খালি গা, গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, পরনে লাল ধুতি। অঘোরতান্ত্রিক চোখ বন্ধ করে বসেছিলেন। ওই অবস্থাতেও উনি বললেন, ফিরে এসেছে সে, চরম সাবধান, প্রতিশোধ নিতে শুরু করেছে, ছাড়খাড় করে দেবে সব কিছু। অঘোরতান্ত্রিকের গলার স্বর যেন অন্তরাত্মাতে ধাক্কা দিল নিখিলের। ওরা সামনে এগিয়ে গিয়ে বসতেই চোখ খুললেন অঘোরতান্ত্রিক। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নিখিলের দিকে। কি প্রখর চোখের দৃষ্টি, যেন নিখিলের মনের মধ্যেই ঢুকে পড়েছে। হঠাৎ উনি বলে উঠলেন, তোর ছেলে কামুক ছিল, লোভী ছিল, নারী শরীরের প্রতি তার লোলুপ দৃষ্টি ছিল, সেই জন্যই তার মৃত্যু হয়েছে। সে কিছুদিনের মধ্যে তোর কাছেও এসেছিল, চাইলে তোর প্রাণ সে তখনই নিতে পারত, কিন্তু নেয়নি। সে মায়াবিনী। আমার কাছে? এইটুকু বলেই চুপ করে গেল নিখিল। হ্যাঁ, তোর কাছে। তাকে আটকানোর উপায় বলুন বাবা। উপায় একটাই। প্রথম যে স্থানে তাকে দেখেছিলি সেই জায়গায় ফিরে যা। ফিরে যা, তোর শরীরের স্বাদ সে পেয়েছে। এখানে থেকে তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না। ওই মায়াবিনীর জীবন কাঠি ওই জায়গাতেই। ওকে পুরোপুরি শেষ করতে তোকে ওখানেই ফিরে যেতে হবে। আর শোন, তোর ছেলের আত্মা কেউ ওখানেই আটকে রেখেছে। প্রথম দেখেছি? মানে ঘাটশিলা, অনুপমা? তার কোনো নাম নেই। সে মায়াবিনী, ডাইনি। তুই তার বহু বছরের সাধনা নষ্ট করেছিলি। এতগুলো বছর ধরে সে তোর আশেপাশেই থেকেছে, আর এতগুলো বছর ধরে সে প্রতিশোধ নিতে প্রস্তুত হয়েছে। যতক্ষণ না পর্যন্ত তোর সাথে সে মিলিত হতে পারত, ততক্ষণ সে তোর কোনো ক্ষতি করতে পারত না। কিন্তু তুই তোর মোহতে আচ্ছন্ন হয়ে তার সাথে যৌন মিলন করেছিস। তোর ব্যবহৃত কোনো বস্ত্রের টুকরো তার কাছে থেকে গেছে, তাই সে তোর আরো কাছাকাছি আসতে পেরেছে। তোর ছেলেকে কামের ফাঁদে পেলে হত্যা করেছে সে, আর তোর ছেলের মৃত শরীরে কাম উৎপন্ন করে মিলিত হয়েছে। সারা রাত্র সাধনা করেছে, শয়তানের সাধনা। সোহিনী তাহলে মানুষ নয়? অঘোরতান্ত্রিক মৃদু হাসলেন। তারপরে একটি কবচ নিখিলের হাতে বেঁধে দিয়ে বললেন, ভয় পাস না। যাওয়ার পথে সে তোকে বাধা দেবে, কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। মায়ের আশীর্বাদী পুষ্প বেঁধে দিলাম তোর হাতে। অঘোরতান্ত্রিকের বাড়ি থেকে বেরিয়ে এলো নিখিল। তাপসবাবু এতক্ষণ চুপ করেই ছিলেন। এইবার প্রথম তিনি মুখ খুললেন। কোনো চিন্তা করো না নিখিল, আমি কাউকে কিছু বলবো না। আমি তোমার বড় দাদার মতো, সবসময় তোমার পাশে আছি। তাছাড়া বাবার আশীর্বাদ রইল তোমার সাথে। স্বয়ং জগজ্জননী মা তোমার সব বিপদ থেকে রক্ষা করবে। এত দুঃসময় তাপসবাবু নিজের বিপদের কথা ভুলে নিখিলের পাশে দাঁড়ালেন। নিখিল ভাবল, পৃথিবীতে খারাপ মানুষের সাথে সাথে কিছু নির্ভেজাল ভালো মানুষের অস্তিত্ব এখনো আছে। তুমি নিশ্চিন্তে রওনা দাও। বৌমার দেখাশোনার সব দায়িত্ব আমার। আপনি যে আমার কত বড় উপকার করলেন তাপসদা, বেঁচে থাকতে আপনার উপকার আমি ভুলবো না। রাতে বাড়ি ফিরে এক আশ্চর্য জিনিস দেখল নিখিল, যা দেখে
যে কোনো সাধারণ মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। মালা ঘুমিয়েছিল। মালার ঠিক বাম পাশে বসে একটি কালো বিড়াল তার অস্বাভাবিক বড় রসালো জিভ দিয়ে মালার পুরো শরীরটা লেহন করছে। নিখিলকে দেখেই বিড়ালটা এক লাফে খাট থেকে নেমে অন্ধকারে মিলিয়ে গেল। নিখিল তাড়াতাড়ি মালার কাছে গিয়ে দেখল মালার শরীর ফ্যাকাশে হয়ে গেছে। সেই রাতেই মালাকে হাসপাতালে নিয়ে গেল নিখিল। ডাক্তারবাবু বললেন শরীর রক্ত শূন্য হয়ে গেছে। নিখিল আবার ছুটে গেল অগরতান্ত্রিকের বাড়ি। অনেক ডাকাডাকিতে কেউ দরজা করল না। হতাশ হয়ে নিখিল অঘোরতান্ত্রিকের বাড়ির গলি পেরোচ্ছিল। এমন সময়ে কেউ কানে কানে বলল, শীঘ্রই বেরিয়ে পড়, সময় খুব কম। নিখিল বুঝল স্বয়ং অঘোরতান্ত্রিক কথাটা বললেন। দ্রুত তাপসবাবুর বাড়িতে গিয়ে তাপসবাবুকে সব ঘটনা খুলে বলল নিখিল। সব শুনে তাপসবাবু বললেন, তুমি আজ রাতে আর একা বাড়ি ফিরো না, আমার বাড়িতেই থাকো বরং। আর শোনো, বাবার কথা মতো তুমি সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। কিন্তু মালা যে... নিখিলের কথা শেষ হওয়ার আগে নিখিলকে থামিয়ে তাপসবাবু বললেন, একটা কথা মাথায় রেখো নিখিল, তুমি যত তাড়াতাড়ি সেখানে পৌঁছে ওই মায়াবিনীকে শেষ করবে, তত তাড়াতাড়ি তোমাদের বিপদ কাটবে। কোনো চিন্তা করো না, বৌমার কিচ্ছু হবে না। আমি তো আছি এখানে, তুমি নিশ্চিন্তে যাও। সেই রাতটা নিখিল তাপসবাবুর বাড়িতেই থাকল। রাতে চেয়ারে বসে জোর করে অতীতকে মনে করতে থাকলো সে। 30 বছর আগের অতীত, যা এতগুলো বছরেও স্বপ্নেও কল্পনা করার চেষ্টা করেনি। একে একে মনে করল প্রথম কাজের আনন্দে ঘাটশিলা যাওয়া, সেই বড় সাদা রহস্যপুরী, অনুপমা গেস্ট হাউস, রঘুদাদা, মুদি, আর প্রথম মুগ্ধতা, প্রথম কাউকে ভালো লাগার অনুভূতি, প্রথম ভালোবাসার স্পর্শ, আর অনুপমা, সেই মানুষ রূপে মায়াবিনী ডাইনি অনুপমা। ভোরের ট্রেন ধরল নিখিল। যাওয়ার আগে ভেবেছিল হাসপাতালে গিয়ে একবার দেখে আসবে, কিন্তু কিছুটা ইচ্ছাকৃতভাবেই গেল না। ভাবল একেবারে ফিরে এসে সুস্থ মালাকে সে দেখবে। ট্রেন ছুটে চলেছে। 30 বছর আগে এইভাবেই ট্রেনে করে ঘাটশিলা পাড়ি দিয়েছিল নিখিল। চোখে এক টুকরো স্বপ্ন নেই। আজ মাও নেই, বাবাও নেই, একমাত্র ছেলেও না ফিরে আসার দেশে। স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করছে। ট্রেন ঘাটশিলা স্টেশনে ঢুকল। অনেক বদলে গেছে সব কিছু। এখন গ্রামে যাওয়ার জন্য স্টেশন থেকে রিক্সা পাওয়া যায়, কিন্তু কোথায় যাবে, কি বলবে নিখিল? 30 বছর পর সত্যি কি অনুপমা গেস্ট হাউসের কোনো চিহ্ন আছে? কোথায় যাবেন বাবু? কিছুক্ষণ থেমে নিখিল বলল, অনুপমা গেস্ট হাউস যাব। চলুন। রিক্সায় উঠে বসলো নিখিল। রিক্সা চলতে শুরু করলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর রিক্সা থামল। চালক লোকটিকে নিখিল জিজ্ঞেস করলো, এখানে কে থাকে জানো? না বাবু, কেউ থাকে না, তবে ওই সরকারি লোকজন আসে, এসব করে আবার ফিরে যায়। এসব মনে না করলে একটা কথা বলবো বাবু। বলো। যা কাজ দিনের আলো থাকতে থাকতে সেরে ফেলুন। এই বাড়ির বহুত কেচ্ছা আছে, বহু মানুষ এই বাড়ি থেকে গায়েব হয়েছে, যদিও সবই এক গ্রামের পুরনো মানুষদের মুখে শুনেছি আর কি। নিখিল কোনো উত্তর না দিয়ে ছেলেটিকে ভাড়া মিটিয়ে বিদায় করল। সেই বড় লোহার গেট একটু চাপ দিয়ে ঠেলতেই ইস্ত্রি শব্দ করে গেটটা কিছুটা খুলে গেল। ভিতরে ঢুকলো নিখিল। দুপুরবেলা সূর্যের আলো রয়েছে যথেষ্ট, তবু বাড়িটার উপর ছায়া পড়ে আছে। অনুপমা গেস্ট হাউসের সেই বড় লোহার ফলকটা আর নেই। দরজা খুলতে যাবে, তার আগেই দরজাটা খুলে গেল। না, কিচ্ছু বদলায়নি, শুধু বয়স্ক হয়ে গেছে বাড়িটা। যেন এই অশুভ শক্তি বহনের ক্ষমতা কমে গেছে। এবার শান্তি চায়। ভেতরে ঢুকতেই একটা আষ্টে গন্ধ পেল নিখিল। গন্ধটা অত্যন্তই কটু আর উগ্র। নাকে রুমাল চাপা দিয়ে দোতলায় উঠতে যাবে, অমনি জোরে একটা শব্দ হওয়াতে পেছন ঘুরে তাকাতেই দেখল সেই কালো বিড়ালটা, যাকে
গত রাতে মালার কাছে দেখেছিল। বিড়ালটা স্থির চোখে নিখিলের দিকে তাকিয়ে আছে, যেমনভাবে কোনো জন্তু শিকারকে সামনে রেখে দেখতে দেখতে হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। নিখিল মুখ ঘুরিয়ে নিল। সে জানে এরা কেউই পার্থিব জীব নয়, প্রত্যেকেই অনুপমার অনুগত দুষ্ট আত্মা। সিঁড়ি দিয়ে উঠে এগিয়ে গেল সেই ঘরের দিকে। 30 বছর আগে যে ঘরে সে ছিল, ঘরে কোনো তালা নেই। ঢুকে পড়ল ঘরে। বাস করার উপযুক্ত নেই সেগুলো। মাকড়সার ঝুল আর ধুলোতে সাদা হয়ে আছে আসবাবপত্র। শরীরটা বড্ড খারাপ করতে শুরু করলো নিখিলের। এই অপার্থিব দুনিয়ায় এসে সে ভুলে গেছিল সে রক্ত মাংসের মানুষ। গতকাল থেকে যার শরীরে কোনো খাবার পড়েনি, সাথে কিছু টাকা ছাড়া আর কিছুই নেই তার কাছে। এখনই পেটে কিছু না দিলে চলবে না আর। বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। বেশ খানিকটা এগিয়ে দেখলো সেই মুদির দোকান। আগের তুলনায় বেশ বড় দোকানটা। দোকানের বাইরে বেঞ্চিতে বসে এক বৃদ্ধ। বৃদ্ধকে দেখে চিনতে কোনো অসুবিধা হলো না নিখিলের। জগা মুদি। নিখিল নিজেই এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন? বৃদ্ধ মুদি তার গোলাটে চোখ দুটি ছোট করে চেনার চেষ্টা করলো নিখিলকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, ম্যানেজার বাবু, আপনি আপনি ম্যানেজার বাবু? হ্যাঁ, চিনতে পেরেছেন তাহলে? আপনি আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন? আমি তো ভেবেছিলাম। কথা শেষ করলো না জগামতি, শুধু বলল, ভিতরে এসে বসুন। নিখিল বলল, আচ্ছা, কিছু খাবার পাওয়া যাবে? হ্যাঁ, আপনি বসুন, আমি শান্তিকে খাবার দিতে বলছি। নিখিল ভেতরে গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যেই একটি মেয়ে এসে মুড়ি আর ঝোলা গুড় এনে নিখিলের হাতে দিল। নিখিল গোগ্রাসে গুড়মুড়ি খেতে শুরু করলো। ও শান্তি কিছুদিন হলো এসেছে। বাপ মা মরা মেয়ে, দেখে বড় মায়া হলো, রেখে দিলুম। আমারও তো ওই একটিমাত্র নাতি ছাড়া আর কেউ নেই। ভাবছি শান্তিকেই নাত বউ করে নিশ্চিন্তে চোখ বুঝবো। শান্তি অষ্টাদশী, বাদামি চোখের অধিকারিণী। সে তার রুক্ষ চুলগুলোকে কোনো রকমে খোপা করে রেখেছে, কিন্তু স্বাধীন চেতা চুলগুলো বাঁধন না মেনে পিঠের উপর অর্ধেক নেমে এসেছে। গলায় কালো কার দিয়ে একটা মাদুলি। গাছকোমর করে শাড়ি পরে আছে। মুখটা মায়াকারা। ঠোঁটের কোণায় এক রহস্যময় হাসি। খাওয়া শেষ করে নিখিল জগামদির হাতে পয়সা দিতে গেলে সে কিছুতেই নিল না। না না ম্যানেজার বাবু, না না, ছি 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 ছি, আমি টাকা নিতে পারবো না। আপনি হলেন আমার পূর্ব পরিচিত লোক। বরং আপনি ঈশ্বরের কাছে বলুন, আমি যেন শান্তিকে ঘরের লক্ষ্মী করে নিশ্চিন্তে চোখ বুঝতে পারি। আচ্ছা, তাই হবে। নিখিল সেখান থেকে বিদায় নিল। সন্ধ্যার আগমন বার্তা আজ যেন বড়ই তাড়াতাড়ি এসে গেছে। সূর্য প্রায় পশ্চিম দিকে ঢলে পড়েছে। নিখিল ঢুকে পড়ল বাড়ির ভেতরে। আবার গ্রামে ইলেকট্রিসিটি থাকলেও বাড়ির ভেতরে যে আর কোনো আলোর ব্যবস্থা নেই তা বুঝতেই পেরেছিল নিখিল। তাই জগামদির কাছ থেকে বেশ কিছু মোমবাতি ও দেশলাই নিয়ে এসেছে। বিকেলের আরও গাঢ় হয়ে এসেছে। বাড়ির ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা। কোনো বড় ঝড়ের আগে প্রকৃতি যেমন প্রাণহীন হয়ে থাকে, ঠিক তেমন। নিখিল সিঁড়ি দিয়ে উপরে উঠে ঘরে ঢুকল। ঘরের মধ্যের অন্ধকার যেন বহু যুগ আগেই নেমেছে। একটা মোমবাতি জ্বালিয়ে নিল। হাত দিয়ে যতটা পারল দলু আর মাকড়সার ঝুল পরিষ্কার করে নিল ঘরের একপাশে রাখা সেই বড় আরাম কেদারাটার। মনের মধ্যেই এক জানা আশঙ্কা। বারে বারে নিঃশ্বাসটা বুকের কাছে আটকে যাচ্ছে নিখিলের। ক্লান্ত শরীর। আরাম কেদারায় বসে থাকতে থাকতে কখন দু চোখের পাতা এক হয়ে গেছিল। কতক্ষণ হয়েছে ঠিক জানা নেই। একটা হাসির শব্দে চোখ খুলল নিখিল। কিন্তু এ কি? নিখিলের সামনে দাঁড়িয়ে সোহিনী। তবে
পুরো শরীরটা 30 বছর আগের দেখা অনুপমার মতোই, শুধু মুখশ্রীটাই আলাদা। সোহিনীর মুখে এক আবেদনময়ী হাসি। সে নিখিলের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। নিখিলের শরীরও উঠে যাচ্ছে তার দিকে। কাছাকাছি যেতেই সোহিনী নিখিলকে কাছে টানতে গেল। অমনি একটা ডাকে চেতনা ফিরল নিখিলের। তাকেই দেখলো দরজার কাছে দাঁড়িয়ে শান্তি, হাতে মোমবাতি। দাদু পাঠালো তোমার খাবার দিতে। আর কিছু লাগবে কি না সুদ হতে? নিখিল একবার শান্তির দিকে তাকিয়ে পুরো ঘরে চোখ ঘোরাতে থাকলো। কই, কেউ তো ঘরে নেই। আর ঘরও যেমন ধুলো জমা তেমনই আছে। তাহলে তাহলে কি স্বপ্ন দেখছিল সে? তুমি এত রাতে এখানে এলে কি করে? ভয় করলো না? এত রাত কেন হবে গো ম্যানেজার বাবু? এই সবে তো রাত পড়লো, এখন খেয়ে নাও দেখি। নিখিল বুঝতে পারল অনুপমা মায়াজাল সৃষ্টি করেছিল। একটু অসরকতায় প্রাণ যেত নিখিলের। শান্তি হঠাৎ এসে পড়াতে এক যাত্রায় রক্ষা পেল। ও ম্যানেজার বাবু, কি হতো ভাবছো? দাও, কি এনেছো? পাশের গ্রামে অমাবস্যায় মা রক্ষা কালীর পুজো ছিল, প্রসাদ এনেছি, খিচুড়ি। নিখিল খেতে খেতে জিজ্ঞাসা করল, এত রাতে এখানে এলে যে, ভয় করলো না? ও মা, ভয় করবে কেন? বাহ, খুব সাহসী মেয়ে তো তুমি। তুমি এখানে এত বছর পর আবার কেন এলে? দাদু বলছিল তুমি নাকি 30 বছর পর এলে আবার। নিখিল কিছু উত্তর দিতে পারল না। সে কেন এসেছে এখানে? একমাত্র ছেলের মৃত্যুর দুঃখটা অন্তর থেকে চাগার দিয়ে উঠল। কাঁদছো কেন গো ম্যানেজার বাবু? কেঁদো নে, সব ভালো হবে দেখবে। নাও নাও, এবার খেয়ে নাও দেখি। আমি দেরি করলে দাদু যে চিন্তা করবে। নিখিল চোখ মুছে খাবার খেতে খেতে শান্তিকে জিজ্ঞেস করল, তোমার নিজের বাড়ি কোথায় শান্তি? আর কতদিন হলো তুমি এখানে এসেছো? আমার বাড়ি সে অনেক দূর গো, সে তুমি চিনবে না। আমি কিছুদিন হলো এখানে এসেছি। দাদু আমাকে খুব ভালোবাসে। আমি এখন উঠি। হ্যাঁ। শান্তি চলে গেল। নিখিলের জমে থাকা ভয় আবার আঁকড়ে ধরল শরীরটাকে। শান্তি চলে যেতেই বাড়ির ওজনটা যেন বেড়ে গেল। ভারী হয়ে গেল ভেতরের পরিবেশ। নিখিল জানে আজ রাতেই সে আবার আসবে, কাছে টেনে নিতে চাইবে নিখিলকে। হঠাৎ মনে পড়ে গেল সেই ঘরটা, অনুপমার সাধনা ঘর। মোমবাতিটা হাতে নিয়ে নিখিল গেল সেই দিকে, কিন্তু এ কি, দরজাটা আগে থেকেই খোলা। ঘরের ভেতরে পা দিতেই মোমবাতিটা নিভে গেল। ঘরের মধ্যেই ঘন কালো অন্ধকার। নিখিল ঘরের মাঝখানে গিয়ে দাঁড়াতেই কানের কাছে একটা মৃদু কণ্ঠস্বর। বাবা, তুমি এসেছো? কে কে কথা বললো? আমি বাবা, তোমার ছেলে। নীরু, তুই? হ্যাঁ বাবা, ওকে তুমি ছেড়ো না। খুব কষ্ট দিয়ে আমাকে মেরে ফেলেছে। তুমি ওকে ছেড়ো না বাবা, ছেড়ো না ওকে। কণ্ঠস্বরটা মিলিয়ে গেল। নিখিল কিছুক্ষণ জোরে জোরে ডেকেও আর কোনো সাড়া পেল না। তুমি এসেছো নিখিল? আমি জানতাম তুমি আসবে। সেই গলার আওয়াজ। অন্ধকারে তাকিয়ে দেখল নিখিল, সোহিনীর চোখের মণিগুলো সাদা। একটু আগে ঘুমের মধ্যে যেমন দেখেছিল নিখিল, ঠিক তেমন। আমি আর তোমার ফাঁদে পা দেব না। আমার ছেলেকে কেন মারলে? সোহিনী এক বাঁকা তাচ্ছিলের হাসি হেসে উঠল। তারপর সে বলল, আমার শেষ সাধনায় তুমি বাধা দিয়েছিলে, আমি তোমাকে ছাড়ব না। 30 বছর একটু একটু নতুন শরীর তৈরি করেছি। তোমার ছেলেকে মেরে যে সাধনা আমি তৈরি করেছি, এখন আমি আরো ক্ষমতার অধিকারিণী। স্বয়ং শয়তান আমার সাথে। একটা কটু আষ্টে গন্ধে চারিদিক ভরে গেল। এই গন্ধটা আগেও পেয়েছিল নিখিল। হঠাৎ যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটা
আচমকা ফাঁক হয়ে যেতে নিচের দিকে গড়িয়ে পড়ে গেল নিখিল। এ জায়গা আগেও সে দেখেছে, অনুপমার সাধনাস্থল। কিন্তু অনুপমা কোথায়? একটু আগেই তো নিখিলের সামনে ছিল। গড়িয়ে পড়ে যাওয়ায় কপালের বেশ কিছুটা জায়গা কেটে রক্ত পড়তে শুরু হলো। ব্যথাতে মাথা তুলে উঠে দাঁড়াতে পারছে না নিখিল। কোনো রকমে উঠে দাঁড়ালো। শেষমেশ সেই জায়গায় অনুপমার অস্তিত্ব সেই বুঝতে পারল। অনুপমা তার কাছেই আছে, খুব কাছে। হঠাৎ কিছু বোঝার আগেই অনুপমা হাজির হলো সামনে, সম্পূর্ণ উলঙ্গ। এত অন্ধকারেও অনুপমা রূপী সোহিনীকে দেখতে পেল নিখিল। অনুপমার উলঙ্গ শরীর, মাথার চুলগুলো সরীসৃপের মতো। কাছে গেলেই ওবল মারবে। চোখের মনি সাদা, আর নাভি থেকে বেরিয়ে আসতে লাগলো একটি কালো জীব। গা শিউড়ে উঠল নিখিলের। আচমকা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল নিখিলের উপর। নিজের নখ বসিয়ে দিল নিখিলের ওপর। গল গল করে রক্ত পড়তে থাকলো। যন্ত্রণায় কাঁতরে উঠল নিখিল। আর অনুপমার নাভি থেকে বেরিয়ে আসা জীবটা চেটে খেতে লাগলো সেই রক্ত। কালো জীবটা বুক থেকে সরা শরীরে বিভিন্ন জায়গায় দেহন করছে নিখিলের। অনুপমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলার ক্ষমতা নেই নিখিলের। শরীর ক্রমশ অবশ হয়ে আসছে। নিখিল বুঝতে পারছে মৃত্যু আসন্ন। ঠিক এমন সময় নিখিলের হাতে অঘোরতান্ত্রিকের বেঁধে দেওয়া সেই তাবিজটা থেকে এক উজ্জ্বল জ্যোতি ঠিকরে পড়ল পুরো জায়গায়, ছিটকে নিখিলের শরীর থেকে। পুরো পাতাল ঘর চন্দনের গন্ধে ভরে গেছে। নিখিল দেখতে পেল শান্তি হাতে খড়গ, পায়ের কাছে কুঁচকে আছে অনুপমার শরীরটা। শান্তি অস্ত্র তুলে বসিয়ে দিল সেই কালো জীবটার উপর। সাথে সাথে শরীর থেকে অজস্র কালো সাপ বেরিয়ে মিলিয়ে গেল। জ্ঞান হারানোর আগে নিখিল দেখতে পেল নির্মাল্যর মুখ, চোখ দুটো ছলছল করছে তার। ম্যানেজার বাবু, ও ম্যানেজার বাবু। জগা মুদির ডাকে জ্ঞান ফিরল নিখিলের। তাকিয়ে দেখল বাড়ির বাইরে গেটের পাশে পড়ে আছে সে। জগা মুদি জলের ছিটি দিয়ে তার জ্ঞান ফিরিয়েছে। আমি এখানে কি করে? শান্তি এসে আমায় বললো আপনি জ্ঞান হারিয়ে এখানে পড়ে আছেন। আমি ছুটে এলুম। শান্তি? শান্তি কোথায়? শান্তি? মেয়েটা সেই খবর দিতে এলো, তারপর আর দেখতেই পেলাম না। নিখিলের কানের কাছে অঘোরতান্ত্রিকের একটা কথা ভেসে এলো। ভয় পেও না, স্বয়ং জগৎজননী মা তোমায় রক্ষা করবেন। শুনছিলেন অনুপমা দ্য মিস্ট্রি, রচনায় সুচরিতা ধর, গল্প পাঠে আমি ব্রতদীপ, গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। নিখিলের চরিত্রে পার্থ, মালার চরিত্রে সুচিস্মিতা, নির্মাল্যর চরিত্রে প্রীতম, অনুপমার চরিত্রে অমৃতা, পুলিশের চরিত্রে আর্য, তাপসবাবুর চরিত্রে আমি ব্রতদীপ, গৌড়ার চরিত্রে সায়ন্তন, শান্তির চরিত্রে আলোকলতা, অঘোরতান্ত্রিক, রিক্সাওয়ালা ও জগামুদির চরিত্রে হরোস্কোপ চ্যানেল থেকে ইভান, শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে দ্য কণ্ঠ, সমগ্র পরিকল্পনায় সাতকাহন ও পিঙ্ক ফ্লাই প্রোডাকশন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী এপিসোডে। ভালো থাকবেন। শুভরাত্রি।